হচ্ছে ওই যে কথা একটা বললাম, যদি আজকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সেই কঠিন বোল্ড স্ট্যান্ড নিতে পারতেন, তাহলে প্রশাসন অনেক কিছু ঠিক হয়ে যেত। জনপ্রশাসন উপদেষ্টা প্রথম থেকে যিনি ছিলেন, যিনি জনপ্রশাসনের দায়িত্ব পালন করতেন, উনি যদি বোল্ড স্ট্যান্ডগুলো নিতে পারতেন, তখন সাথে সাথে অনেক কিছু করতে পারতেন। এখনও যদি এই স্ট্যান্ডগুলো নেন, তাহলে প্রশাসন সহযোগিতা করতে বাধ্য হতো। কিন্তু কথা হচ্ছে সেই বোল্ড স্ট্যান্ডটা কেউ নিচ্ছে না। ওই যে জাহাঙ্গীর স্যারের বোল্ড স্ট্যান্ড নিলে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, আমি আজকে বলছি, আর্মিকে সক্রিয় করেন, বোল্ড স্ট্যান্ড চাঁদাবাজি নিচ্ছে থাকবে না না আপনি বাংলাদেশে, বলছেন। আমরা তো বিএনপি থেকে বারবারই শুনছি বোল্ড স্ট্যান্ডের কথা। বিভিন্ন জায়গায় তারা বলে দিচ্ছে যে নেতাকর্মী যারা চাঁদাবাজির সাথে যুক্ত তাদেরকে ধরিয়ে দেওয়ার কথা এবং নির্দেশও দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে মাসুদ, দর্শক সাথে থাকুন, খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। ফ্যাসিবাদ পরাজিত শক্তি যদি পরাজয় মেনে না নেয়, তখন সে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের যুক্তি সে হাজির করতে চায়। এটাকে আমি ভালোভাবেও দেখি, মন্দভাবেও দেখি। ভালোভাবে দেখি এই কারণে আমি এটা প্রায় দেখেছি, আপনার হাসনাত আবদুল্লাহ যাচ্ছে, আমি ওর প্রশংসা করি, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সে যাচ্ছে, সে ফিল করছে, এটা ভালো, এটা ভালোভাবে দেখি। আর মন্দভাবে দেখি এইভাবে, এখানে তো তার যাওয়ার কথা না। ওদের দাবি তো হাসনাত আবদুল্লাহর কাছে না। যত জায়গায় হচ্ছে এই দাবিগুলি কি হাসনাত আবদুল্লাহর কাছে? সরকারের কাছে। হাসনাত আবদুল্লাহ কি সরকারের পার্ট তো না, সে যাবে কেন? ভেবেছি ওই দিন, সিরিয়াসলি ভেবেছি। আমি ওই দিন রাতের 12টার সময় আমি একটা টেলিভিশনে ছিলাম, টক শোতে, 12টা থেকে 1টা পর্যন্ত। যখন এই ঘটনাটা আমি শুনলাম যে আপনার এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ওরা সবাই দাঁড়ায় আছে, বিশ্বাস করেন ওরা ওয়েট করেছে, এখানে কেউ হুইল চেয়ার নিয়ে আসছে, কেউ বসে আছে, এরকম। আমার প্রথম যে প্রশ্নটা আমার মনের মধ্যে উঠছিল আর কি, যে একটু দূরেই তো ডক্টর ইউনূসের বাসা, উনি কি করছেন? উনি কি ঘুমাচ্ছেন? উনি কি টিভি দেখছেন? উনি কি চা খাচ্ছেন? উনি কি করছেন? আমার এটা জানার পরে প্রচণ্ড আগ্রহ হয়েছে যে এই ছেলেটা যার হাত ভাঙছে, যার পা ভাঙছে, এর পা ভাঙার কারণেই তো উনি ওখানে আসতে পারছেন। ওরা এখন রাতের বেলা খোলা আকাশের নিচে বসে আছে, উনি কি করছেন? আমার জানার খুব আগ্রহ ছিল। তো এই লোকগুলো তো তার কারণে আসছিল না। তারপরে মাহফুজ আলম উপদেশ, এরা তো এদের মধ্যে ছিলেন, রাজপথে তো সেও থাকতে পারতো, সে তো লটারির মাধ্যমে ওখানে গেছে। অন্য একজন যেতে পারতো, হান্নান মাসুদ যাইতে পারতো, তখন ও যাইতো না, ও তো তখন এখানে থাকতে পারতো। তো তারা কি করছে? তারা কি ঘুমাচ্ছে? তারা সারাটা দিন গেল, শনিবার দিন তারা শুরু করেছে, রোববার দিন রাতের বেলা এখানে আসছে, 24 ঘন্টার মধ্যে একজন লোক, এরা কোনো দায়িত্ব বাদ দিলাম ওদের কথা, ওরা লোক খারাপ। আতুল ল্যাংরার কাছে কে যায়? বাদ দিলাম, আতুল ল্যাংরা দাম নাই, ওকে ফাইন। এদের কারণে পুরো রাস্তাটা যে সারাদিন জাম হয়ে থাকলো, শ্যামলির সামনে রাস্তাটা যায় নাকি আরিচা দিয়ে গেছে, যায় নাকি সাভারে দিয়ে গেছে, কি যন্ত্রণা পোহায় তারা গেছে। এদের জন্য তাদের কোনো মায়া হলো না? মায়া হয় নাই নাকি? তারা তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, রোদ্রের মধ্যে বসে থাক, একসময় ঘামতে ঘামতে চলে যাবি। এগুলি কি মানবিক আচরণ? এটা কি মানবিক আচরণ? আমরা একটা অমানবিক ক্যাবিনেট পেয়েছি, অমানবিক সরকার পেয়েছি। চাই এর আগে মাসুদ কামাল বলেছেন যে এই সরকারের 80% উপদেষ্টার মধ্যে 80% উপদেষ্টার সাথে গণ অভ্যুত্থানের সরাসরি কোনো সম্পর্ক নেই। আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। আর পাশাপাশি আপনি শেষ করেন, আমি এরপরে আপনার মাসুদ ভাইয়ের কথাগুলো আমি খুব গভীরতার সঙ্গে সবসময় শুনি। ওনার মানে হচ্ছে যে কোনো দিন আমি যে কোনো টকশো, ওনার টকশোগুলো মিস দিই না। উনি খুব অন্তর থেকে কথাগুলো বলেন, উনি যেটা ফিল করেন সেটাই বলেন। উনি সঠিক ফিল করেন কিনা আপনি আপনার কাছে সবসময় সঠিক ফিল করবেন, কিন্তু ফিল করাটা, মানুষ তো সব যেগুলো যে ফিল করাটা সঠিকই হবে এটা তো না। ভাই বোনের মতো পার্থক্য থাকে, একসাথে যমজ দুই ভাই বোনের মতো পার্থক্য থাকে, দুই ভাইয়ের মতো পার্থক্য থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমার কাছে সেই জায়গায় মানে হচ্ছে 80% উপদেশটাই অভ্যুত্থানকে ধারণ করে না, আমি সেটা মনে করবো না। কিছু কিছু জায়গায় অবশ্যই কয়েকজন উপদেষ্টা আছেন যারা আমার কাছেও ফিল হয় যে হচ্ছে ওনারা আমার অভ্যুত্থানটাকে ধারণ করছেন না। তো এই ক্ষেত্রে তবে নূরজাহান আপার ব্যাপারটা যখন আসছে, আমি দেখেছি ওনাকে রাত দিন পরিশ্রম করে এবং হচ্ছে অভ্যুত্থানটাকে ধারণ করে বা আহতদের কাছে যাওয়া, ইয়ে করা, ওনাকে বারবার বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। আমরা দেখেছি উনি
মানে হচ্ছে একবার আপনাদের মনে থাকার কথা যে গাড়ি উঠে দিছে আহতের পায়ের উপর, এটা বলে ওনাকে যে হেনস্থাটা করা হয়েছে, আসলে এমন কিছুই হয়নি। সেখানে আমাদের ওনার প্রতিনিধি দলের সাথে ওখানে আমাদেরও আরো স্টুডেন্ট প্রতিনিধি ছিলেন। সেখানে উনি একটা দেখতে গিয়ে একটা অংশ দেখে চলে আসতেছিলেন যে কোনো কারণে, সেই জায়গায় আইসে ওনার গাড়ির সামনে এসে শুয়ে গেছে। তারপর হচ্ছে উনি নামেন নাই দেখে এরা হচ্ছে মানে কিছুক্ষণ মনে হয় উনি নামেন নাই, কথা বলাতে ওদেরকে বুঝিয়ে চেষ্টা করছে, তারপর উনি নেমে ইয়ে করছে। প্রথম আধা করে এটা শুরু হয়েছে যে ফাইয়ের উপর তুলে দিয়েছে, একটা মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এরকম অনেক কিছু উনি ফেস করেছেন ওখানে। আমাদের কিছু ছাত্র প্রতিনিধি থাকার আচ্ছা, কারণে আমরা অনেক আরো কিছু কিছু জানি। বিষয় আছে আমাদের, যেহেতু সময় খুব বেশি নেই, এবং আমি একটু প্রশ্নটা রাখতে চাই আপনাকে, একটু সংক্ষেপে যদি। একই সাথে আরো বেশিও হবে। আপনি দেখেন 30,000 আহতের মধ্যে যখন 70 জন 100 জন রাস্তা বন্ধ করে রাখে, এবং সেদিন আমি শুনেছিলাম এই ইসিবি চত্বরে গিয়েছিলাম, সেখানে একজন অভিভাবক কথা বলতেছেন, উনি সোহরাওয়ার্দী মেডিকেলে ওনার মেয়েকে নিয়ে গেছিলেন, সেখানে উনি দেখেছেন মানে উশৃঙ্খলতা করতেছে। আমি বলছি না, আমি আহতদেরকে অনেক শ্রদ্ধা করি, ওদের সাথে আমার সাথে অনেক আন্তরিকতা, কিন্তু হচ্ছে কি কয়েকজনের কারণে যেই এটা তৈরি হয়েছে। আচ্ছা, আমি একটু আমাদের রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারপরে স্পেসিফিক কি বোঝান? আমরা খুব শুনি আপনাদের কাছ থেকে যে একটি দল গেছে, আরেকটি দল আসছে। আজ আমরা আরেকটি কমেন্ট পেলাম যে সোকল পলিটিশিয়ানরা এই জেনারেশনকে থ্রেট মনে করছে, এবং আরও একটি কমেন্ট আমরা পেয়েছি যে একটি দল ছাত্রদের থ্রেট মনে করে। আছে তো একটি দল, এখন অনেকগুলো দলই আছে, আপনারা যে দলকে বলছেন বড় দল, আমরা বুঝতেই পারছি বিএনপির কথা বলা হচ্ছে। আজহারি একটা মাহফিলে উনি বলছিলেন যে হচ্ছে একদল ছাদাবাজি সে করে গিয়েছে, আরেক দল এখন ছাদাবাজি শুরু করেছে। তখন এবার আপনারা খুব চাঁদাবাজির কথা বলেন, কিন্তু একটি বিষয় আমি বলি, একটু শেষ করি। একটি দলের নেতা এটার উত্তর আপনি কাদেরকে ইঙ্গিত করে কথা বলেন আমরা বুঝি না। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশের 40-45টা দল আছে, উনি এই কথা বলার সাথে একটা দল এটাকে গায়ে মেখেছে। এখানের যারা নেতৃত্ব দিয়েছে মেনলি আমাদের এটা হচ্ছে ছাত্র শক্তি নামে আমরা একটা সংগঠন করেছিলাম, সেখান থেকে আমাদের অধিকাংশ এখানে উঠে এসেছে, অভ্যুত্থানটা এই আন্দোলনটা শুরু করেছে। সেখানেই আমরা আমাদের যে ইয়া ছিল ছাত্র জনতার কথা বলেছি, আমরা ছাত্র জনতার মেলবন্ধনের কথা বলেছি, এবং সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। একই সাথে আমরা 3রা আগস্ট যে এক দফার ঘোষণা দিই, সেখানেও আমরা বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা তৈরি করব। এটা জাতির কাছে আমাদের দেখ কথা, এবং আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য সেই মতামত নিয়ে, সেই মতামতকে সন্নিবেশিত করে আমরা কি কি মতামত এসেছে সেটা জাতির সামনে তুলে ধরে সেখান থেকে আমরা ইয়ে করব। আমি দুপুর থেকে 6:45 মানুষের মতামত নিব, কিন্তু এই রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে মানুষের এতটাই আগ্রহ যে আমাদের 6 ঘন্টার মধ্যেই, 6 ঘন্টা না 5 ঘন্টার মধ্যে 6:45 আমাদের 65,000 অনলাইনে মতামত মানুষ প্রদান করেছে। এটা আমাদের মনে হচ্ছে যে তাহলে এক সপ্তাহে 5 লাখেরও বেশি হয়ে যেতে পারে হয়তোবা, ধারণা করছি। তো হচ্ছে এতগুলো মতামত নিয়ে আমরা সেখান থেকে বাংলাদেশের মানুষ কেমন রাজনৈতিক ব্যবস্থা আসলে চাচ্ছে। আপনারাও মনে করেন বিভিন্ন জায়গায় আপনাদের অনেক সাংবাদিকরাই আমাদেরকে প্রশ্ন করেন যে হচ্ছে কি আপনাদের বিরুদ্ধে এত কথা অমুক রাজনৈতিক দল বলতেছে, তারা কি আপনাদেরকে থ্রেট মনে করছেন? তো হচ্ছে বিষয়টা হচ্ছে এটা সবাই ফিল করেন যাচ্ছে এটা ফিলের ব্যাপার। আপনারা যেমন আপনারা যে বলছেন আমরা একটা ফিল আছে, আমরা বলতে সবাইকে আপনি বলবেন না না পার্টি হতে পারে এটা নিয়ে যেই লেভেলের সুলসারা বিশ্লেষণ, এবং হচ্ছে পলিটিক্যাল পার্টিকেই বিরোধী দল বানিয়ে দেয়া, মানে হচ্ছে বিরোধিতা করার একটাই জায়গা, সেটাই পলিটিক্যাল পার্টি, যেটা হতে যাওয়া পলিটিক্যাল পার্টি। সন্তান এখনো জন্ম নেয় নাই, সেই সন্তান জন্ম নেওয়ার আগে বলছেন, তাই না? অনেক জায়গায় বলছেন যে আপনাদেরকে থ্রেট মনে করছে, আমরা ঢালাওভাবে বলছি না, আমরা ওই আরেকটু বলি, আপনারা চাঁদাবাজির কথা আপনারা বলেছেন, কিন্তু আপনারা যখন অভিযোগ করেন, আমরা শুনেছি আপনার বিভিন্ন জায়গায় আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে চাঁদাবাজি করছে এবং বড় দল চাঁদাবাজি করছে, কিন্তু